আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা 2D মোশনের বা দ্বিমাত্রিক গতির প্রাসের গতিপথের সমীকরণ আমরা প্রতিপাদন করছিলাম। গতিপথের সমীকরণ বা প্রাস যে পরাবৃত্তাকার পথে চলে বা প্যারাবোলিক ইকুয়েশন মেনে চলে সেটা আমরা দেখাইছিলাম খুব ভালোভাবে। প্যারাবোলার ইকুয়েশন কীরকম হয়, তারপরে আলটিমেটলি আমরা প্যারাবোলার ইকুয়েশনের সাথে মিলিয়ে দেখছিলাম যে ইকুয়েশনটা কীভাবে প্যারাবোলিক হয়। ঠিক আছে, তো প্রাসের গতিপথের সমীকরণ আমরা গত ক্লাসে দেখে ফেলছি, ওই ক্লাসটা আগে করে তারপরে এখানে আসবেন। ওকে, এখানে আমরা প্রাসের সর্বোচ্চ উচ্চতা বের করব, বিচরণকাল বা উড্ডয়নকাল বা ভ্রমণকাল বের করব, আনুভূমিক পাল্লার সমীকরণ বের করব। তার আগে আমি এই জিনিসের পরিচয়গুলো একটু বলে দিই যে এগুলো আসলে কি বোঝাচ্ছে। খেয়াল করেন, একটা প্রাস কিভাবে হয়। একটা প্রাস এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা মূলবিন্দু। মূলবিন্দু থেকে একটা বস্তুকে আমরা যদি আনুভূমিকের সাথে থিটা কোণে, কোনো বইয়ে থিটা লেখা থাকতে পারে, থিটা নটও থাকতে পারে, সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে, বা আলফাও থাকতে পারে, আলফা নটও থাকতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে এই দিকে যদি আমরা এই বস্তুকে ভি নট আদি বেগে নিক্ষেপ করি, তাহলে এই বস্তুটা এই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এদিকে তো পৃথিবী আছে, পৃথিবী তাকে নিচের দিকে কন্টিনিউয়াসলি টানবে। পৃথিবীর টানার কারণে এই বস্তুটা কীরকম চলবে, এই যে এরকম এই জায়গায় এসে পড়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে যাত্রা করছে, গিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল সে সোজা ভি নট বরাবর, কিন্তু পৃথিবীর টানের কারণে সে এখানে এসে পড়লো। তাহলে দেখেন এটা কি মূলবিন্দু না, এখানে এসে পড়ছে না সে। মাঝের যে আমি আর একটু ক্লিয়ার করে একই চিত্র। আমাদের বস্তুটাকে ভি নট বেগে থিটা নট কোণে নিক্ষেপ করা হয়েছিল, এবং আমাদের বস্তুটা এই যে এখানে এসে পড়ছে ফাইনালি। ওকে, এখানে এসে পড়ছে। তাহলে এই যে সর্বোচ্চ কতটুকু উচ্চতা এসে উঠলো, এই যে হাইট, এটাকে আমরা বলতেছি সর্বোচ্চ উচ্চতা এইচ। সর্বোচ্চ উচ্চতা এইচ, বুঝে গেল? এটাকে আমরা বি বিন্দু বলতে পারি, এটাকে আমরা সি বিন্দু বলতে পারি। তাহলে এই যে পয়েন্টটা, এটাকে আমরা চাইলে এ বিন্দু নাম দিতে পারি বা পি বিন্দু দিতে পারি, আমাদের ইচ্ছা। তাহলে এই যে এ বি যে উচ্চতাটা, এটাই কি সর্বোচ্চ উচ্চতা, এটাই আমাদের বের করতে বলছে। ওকে, সর্বোচ্চ উচ্চতা। তারপর আসেন বিচরণকাল বা উড্ডয়নকাল। এখন বিচরণকালকে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা উত্থানকাল আর আরেকটা পতনকাল। বিচরণকাল ইকুয়ালস টু হয় উত্থানকাল প্লাস পতনকাল। উত্থান প্লাস কি পতন, আর কাল মানে সময়। বিচরণ করা মানে ঘুরে বেড়ানো। এই প্রাসটা বা এই বস্তুটা কত সময় আকাশে ছিল, কত সময় শূন্যে ভাসমান ছিল, সেটাই বিচরণকাল। তাহলে আমরা বলতে পারি যে সে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার একটা সময় লাগছে, প্লাস সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে তার আর একটা সময় লাগছে। উঠার সময়কে বলতেছি উত্থানকাল, নামার সময়কে বলতেছি পতনকাল। তাহলে টোটাল কত সময় সে ভাসছে, উত্থানকাল প্লাস পতনকাল, এটাই কি বিচরণ কাল। ঠিক আছে, তার মানে বিচরণকাল বলতে কি বোঝায়, এই প্রাসটা বা বস্তুটা কত সময় শূন্যে ভাসমান ছিল, বা ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, বা ভূমি স্পর্শ করার মুহূর্ত পর্যন্ত যে সময়, সেটাকে আমরা কি বলি, বিচরণ কাল বা উড্ডয়ন কাল। ঠিক আছে, তাহলে গেল এটা বিচরণকাল বা উড্ডয়নকাল। তারপরে আসেন আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা বলতে কি বোঝায়, এটা একটু বুঝতে হবে আনুভূমিক পাল্লার ব্যাপারটা। দেখেন, আনুভূমিক পাল্লা বলতে এই বিন্দু থেকে, দেখেন যে উচ্চতা থেকে বস্তু নিক্ষেপ করা হয়েছিল একই উচ্চতায় ফেরত আসছে। দেখেন এই বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং একই লেভেলে আবার সে ফেরত আসছে, তখন আনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর সে যে দূরত্ব অতিক্রম করে, এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বকে আমরা বলতেছি রেঞ্জ বা পাল্লা। ওকে, আনুভূমিক পাল্লা। এখন মজার বিষয় হইল যে যদি একটা বস্তুকে আমরা এরকম সার্টেন একটা হাইট থেকে নিক্ষেপ করি এবং সে এইখানে এসে পড়ে, এখন আনুভূমিক পাল্লা কোনটা হবে? এখন কি আনুভূমিক পাল্লা কি এই যে এটা হবে, এটা কি আনুভূমিক পাল্লা হবে নাকি এটা হবে, কোনটা আর হবে বলেন? দেখেন, আনুভূমিক পাল্লার সংজ্ঞাই এরকম, যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হবে ওই উচ্চতায় আসার সময় বস্তু আনুভূমিক দিকে যতটুকু সরে সেটাকেই আনুভূমিক পাল্লা বলা হয়।
এখন এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, বস্তু এসে পড়ছে হচ্ছে এই যে মাটির নিচে, যদি মনে করেন একটা গর্ত ছিল, সেই গর্ত বরাবর গিয়ে এখানে গিয়ে পড়ছে। তা আমরা এইটাকে আনুভূমিক পাল্লা বলবো না, বা এইটাকেও আনুভূমিক পাল্লা বলা যাবে না। আনুভূমিক পাল্লা হচ্ছে যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে সেই উচ্চতায় আসার সময় আনুভূমিক দিকে সে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আনুভূমিক পাল্লা বলা হয়। ওকে, সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, খুবই বেসিক কথাবার্তা, বই এই জিনিসগুলো এইভাবে নাই, আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন যে হোয়াট ইজ রেঞ্জ। আনুভূমিক পাল্লা সংজ্ঞাই হচ্ছে যে উচ্চতা থেকে বস্তুকে নিক্ষেপ করা হয় একই উচ্চতায় ফিরে আসার সময় বস্তু আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় রেঞ্জ বা আনুভূমিক পাল্লা। ঠিক আছে, তো এই সংজ্ঞাগুলো চাইলে আপনারা লিখে নিতে পারেন, আমি আর এখানে আর সংজ্ঞা বলবো না, আমি মুখে একটু বলে দিই। প্রাসের সর্বোচ্চ উচ্চতা, প্রাসের সর্বোচ্চ উচ্চতার সংজ্ঞা কি? সর্বোচ্চ উচ্চতা বলতে এই যে এতটুকু বোঝাচ্ছে, তাই না? তাহলে প্রাসের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই যে এখানে। এখন বলেন তো সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ কত হয়? শূন্য হয় না? মনে আছে না? আমি যদি এই মার্কারটাকে উপরের দিকে নিক্ষেপ করি, সর্বোচ্চ উচ্চতায় ঘুরে এসে আবার ফেরত চলে আসে, যদি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়, তাই না? এই যে ঘুরে আবার সে কী করলো? ফিরে চলে আসলো, তাহলে এই বিন্দুতে বেগ কত? 0। যদি তার বেগ 0 না হইতো তাহলে সে আরও উপরে উঠতো, তখন সর্বোচ্চ উচ্চতা হইতো এইটা। বুঝছেন কিনা? তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়? 0 হয়। তাহলে এখানে আপনি লিখবেন, এখানে আপনি কি লিখবেন? আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত, আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত বস্তুর যে উচ্চতায়, নিক্ষিপ্ত বস্তুর যে উচ্চতায় উলম্ব বেগ 0 হয়, যে উচ্চতায় উলম্ব বেগ 0 হয়, যে উচ্চতায়, এই যে বেগের দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা সামনের দিকে আর একটা উপরের দিকে, একটা সামনের দিকে আর একটা কোথায়? উপরের দিকে, তাই না? এই যে সামনের দিকের বেগের উপাংশ সেটা কি হবে? v0 cos থিটা। উলম্ব দিকে যে উপাংশ সেটা হবে v0 sin থিটা। এখানে যদি আমি কোনো একটা পয়েন্টে আবার বেগ নেই, তাহলে এটা হবে স্পর্শক বরাবর, সামনের দিকে বেগ থাকবে কত? v0 cos, এখানে অ্যাঙ্গেল যেটা হবে সেটা, এই অ্যাঙ্গেলটা কত? এই যে অ্যাঙ্গেলটা, এটা কত হবে? মনে করেন যে থিটা প্রাইম বললাম, তাহলে এটা হবে থিটা প্রাইম, আর এদিকের যে উপাংশ সেটা হবে v0 sin থিটা প্রাইম। ঠিক আছে, একটা হচ্ছে v0 cos থিটা প্রাইম আর একটা হচ্ছে v0 sin থিটা প্রাইম। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। ও আমাদের এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এটা ভি হবে ভি কস থিটা আর ভি সাইন থিটা। আপাতত এটা ভুলে যান, এটা নিয়ে আমাদের এত প্রবলেম নাই, এটাতে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে, আচ্ছা ঝামেলার কথা এখন বলতেছি না, এটা আগের লেকচারে আপনারা ক্লিয়ার হয়েছিলেন। এই অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তার মানে বেগের মানটা এখানে যত, এখানেও তত হবে, এখানেও তত হবে। এখানে যদি আমি বেগ নিতাম, এখানেও এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা সেম থাকতো, ওয়াই অক্ষ বরাবর বেগ শুধু চেঞ্জ হয়, তাই না? ওকে, আমরা আর এখন আমরা আমাদের কাজে চলে যাই। আমরা হচ্ছে প্রথমে সর্বোচ্চ উচ্চতার রাশিমালা প্রতিপাদন করব। ওকে, সর্বোচ্চ উচ্চতার রাশিমালা প্রতিপাদন করব, তার জন্য কিছু কথা আগে চিত্র আঁকায় নেই। চিত্র আঁকাবো, এই দিক বরাবর ওয়াই অক্ষ, এদিক বরাবর আছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এখান থেকে এইটা হচ্ছে আমাদের প্রাস। তাহলে এটা তো সুন্দর হলো না। ওকে, মোটামুটি এই হচ্ছে আমাদের প্রাস, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। ওকে, এটাকে আমরা বলতে পারি বি, এটাকে বলি সি বিন্দু। এখান থেকে নিক্ষেপ করা হয়েছিল, কোন দিক বরাবর নিক্ষেপ করা হয়েছে? এই যে এই দিক বরাবর v0 বেগে নিক্ষেপ করা হয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা নট। ওকে, তাহলে এই কথাগুলো আমরা এখানে বাংলায় লিখে ফেলবো প্রথমে। তাহলে প্রথমে হচ্ছে আমরা সর্বোচ্চ উচ্চতার সমীকরণ প্রতিপাদন করতেছি। সর্বোচ্চ উচ্চতা সমীকরণ। তাহলে এখানে কি লিখবেন আপনি? প্রথমে এখানে লিখবেন যে ধরি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু ও হতে একটি বস্তুকে
আনুভূমিকের সাথে, এটাকে থিটা নট বলতে পারি অথবা শুধু থিটাও বলতে পারি। আমরা প্লাসের যে প্রমাণ পড়ছিলাম সেখানে থিটা ধরে করছিলাম, তাই না? তাহলে ওইটা থিটা হইলে এখানেও থিটা ধরবো। একটি বস্তুকে আনুভূমিকের সাথে থিটা কোণে ভি নট বেগে নিক্ষেপ করা হলো এবং বস্তুটি সি বিন্দুতে পুনরায় ভূমিতে ফিরে এলো। ওকে, ওই যে সি বিন্দুতে পুনরায় ভূমিতে ফিরে আসছে, এটাকে আমরা এ নাম দিতে পারি। এ বিন্দুতে কি হবে, এখানে কিছু বিষয়, এই যে এ বিন্দু সর্বোচ্চ উচ্চতা এ বিন্দু, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতার বিন্দু হচ্ছে এ, এটাকে লিখবেন ভূমি হতে সর্বোচ্চ উচ্চতার বিন্দু এ, অর্থাৎ এ বি ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ওকে, এইচটার মান আমাদের বের করতে হবে, এ বিটা কতটুকু এটা আমাদের বের করতে হবে। এখন আপনি সবসময় এই যে 2D মোশন যেটা থাকবে এটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলবেন, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। যত যা কিছু আছে এই পুরো সিস্টেমের মধ্যে সব কিছুকে দুইটা পার্টে ভাগ করে ফেলবো, একটা আনুভূমিকের দিকে আর একটা হচ্ছে উলম্বের দিকে। তাহলে দেখেন তো আদিবেগ কত ভি নট, তাই না? আদিবেগ ভি নট হলে আমি যদি ভি নটের এক্সের দিকে উপাংশ নিই তাহলে কত আসবে, আর ভি নটের যদি ওয়াইয়ের দিকে উপাংশ নিই তাহলে কত পাওয়া যাবে? এক্সের দিকের উপাংশ কত হবে? ভি নট, এই যে এদিকের উপাংশ কস থিটা এক্স, তাই না? এই যে এখান থেকে একটা ডট লাইন যদি আমি টানি তাহলে এই যে এখান থেকে এতটুকু, এটা কি ভি নট কস থিটা, আর উপরের দিকের যে উপাংশ সেটা হবে কত? ভি নট সাইন থিটা। কোন বিন্দুতে? মূল বিন্দুতে। আদিবেগ ভি নট হলে ভি নট এক্সের দিকে, ভি নট মানে আদিবেগ এক্সের দিকে আদিবেগ কত? ভি নট কস থিটা। ওয়াইয়ের দিকে আদিবেগ কত? ভি নট সাইন থিটা। এটা গেল হচ্ছে কি বেগ, তাই না? এটা গেল বেগ। তারপর আসেন ত্বরণকে আমরা কি বলছিলাম? এ। ত্বরণ যদি এ হয় তাহলে বলেন তো এক্স অক্ষের দিকে ত্বরণ কত? ত্বরণ মানে কি? বল যেদিকে ত্বরণ সেদিকে। এই দিক বরাবর কি পৃথিবীর কোনো টান বা ধাক্কা কিছু আছে? পৃথিবী কোন দিকে টানতেছে? নিচের দিকে। এই দিক বরাবর পৃথিবীর কোনো টান বা ধাক্কা নাই, পৃথিবীর টান কোন দিকে? নিচের দিকে। তাহলে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর পৃথিবীর কোনো টান নাই মানে বল নাই মানে ত্বরণ নাই, ত্বরণ হচ্ছে জিরো। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, এই যে নিচের দিকে ত্বরণ, সেটা কত? জি। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? জি। কিন্তু আমরা ওয়াই অক্ষ কোন দিকে ধরছি? ওয়াই এই যে উপরের দিকে, তাহলে ত্বরণটা নিচের দিকে, এই কারণে সামনে দিতে হবে মাইনাস জি। ওয়াই অক্ষের দিকে ত্বরণ আছে সেটার মান কত? মাইনাস জি। বোঝা গেল? ওয়াই অক্ষের দিকে ত্বরণ আছে সেটা হচ্ছে কত? মাইনাস জি। বোঝা গেল? এখন আসেন টি সময় পর বস্তুটি এ বিন্দুতে যায়, ধরি, এটাকে আমরা ধরে নিছি যে টি সময় পরে বস্তুটা এখান থেকে ঘুরে কোথায় যাবে? এ বিন্দুতে যাবে। টি সময় পরে সে যাবে হচ্ছে এ বিন্দুতে। এখন এ বিন্দুতে যখন যাবে সে, তো খেয়াল করেন এ বিন্দুতে টি সময় পরে এ বিন্দুতে যায়, এ বিন্দুতে বেগ ভি হলে, ভি এ বিন্দুর বেগ ভি এ হলে কি হবে দেখেন, ভি এ এক্স, এক্স অক্ষের দিকে এ বিন্দুর বেগ কত হবে, আর এ বিন্দুতে ওয়াই অক্ষের দিকে বেগ কত হবে। এখন বিষয় হইল এ বিন্দুটাকে আমরা সর্বোচ্চ বিন্দু বলছি না? সর্বোচ্চ বিন্দুতে খেয়াল করেন আনুভূমিকের দিকে তো বেগ থাকবে, তাই না? আনুভূমিকের দিকে এদিক বরাবর কি কোনো ত্বরণ আছে? এদিক বরাবর তো কোনো ত্বরণ নাই, বল নাই। ত্বরণ যদি না থাকে তার মানে বেগের কোনো পরিবর্তন হবে না। বেগ আগে যা ছিল পরেও কি থাকবে? তাই থাকবে। বেগ আগে যা ছিল পরেও তাই থাকবে। আগে বেগ কত ছিল? এক্সের দিকে ভি নট কস থিটা, তাহলে এইখানেও কত থাকবে? ভি নট কস থিটা। তার মানে এক্স অক্ষের দিকে এ বিন্দুতে বেগ কত থাকবে? ভি নট কস থিটা। সাইডে দিয়ে আপনি লিখে দিবেন যেহেতু
এক্স অক্ষের দিকে ত্বরণ কত? 0। ত্বরণ 0 হইলে বেগের কোনো পরিবর্তন হয় না। ত্বরণ 0 হইলে বেগের কোনো পরিবর্তন হয় না। এখন আসেন আরেকটা হচ্ছে কত? ভি ওয়াই, তাই না? ভি ওয়াই কোথায়? উপরের দিকে। ভি ওয়াইটা কোন দিকে? উপরের দিকে। যেহেতু এটা সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে যদি উপরের দিকে বেগ থাকতো তাহলে এই বস্তু আরও উপরে উঠতো। যেহেতু সে আর উপরে উঠে নাই, এটাই সর্বোচ্চ বিন্দু, তার মানে উপরের দিকের কোনো বেগ নাই। উপরের দিকে এ বিন্দুতে উপরের দিকে কোনো বেগ নাই, তার মানে বি এ ওয়াই মানে উপরের দিকে কোনো বেগ নাই, দ্যাট ইজ 0। বোঝা গেল কিনা? ক্লিয়ার? ওকে, এখন আমরা ফর্মুলা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু কী হয়? ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? আচ্ছা, এখানে এ বিন্দুতে বেগ হচ্ছে বইয়ে শুধু ভি দিয়ে লিখছে, ভি এ দেয় নাই, আমি হচ্ছে ভি এ দিছি আর কি। আপনারা চাইলে শুধু ভি এক্স দিতে পারেন, শুধু ভি ওয়াই দিতে পারেন, এটাও আসলে এ বিন্দুটাই বোঝাচ্ছে। তো আমি বইয়ের সাথে মেলানোর জন্য এটা মুছে দিলাম, শুধু ভি এক্স আছে, শুধু ভি ওয়াই আছে। ওকে, এখন এতটুকু লেখা হইল। এখন দেখেন, আমরা যদি এখান থেকে এতটুকু চিন্তা করি, এখান থেকে এতটুকু যদি চিন্তা করি ওয়াই অক্ষ বরাবর, কারণ আমার ওয়াই অক্ষ বরাবর যে সরণ সেটা লাগবে। চিন্তা করেন তো, আমরা একটা ফর্মুলা জানতাম না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, মনে আছে? প্লাস অথবা মাইনাস যেটাই হোক, 2gh, 9-10 পড়ছি এগুলো আমরা। এখন এটা হচ্ছে শেষ বেগ, এটা ছিল কি? আদি বেগ। এগুলো সব ওয়াই অক্ষ বরাবর ছিল কি না? মনে করেন তো সব ওয়াই অক্ষ বরাবর ছিল। তো আমি যদি এখন বলি যে আমার ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ ইকুয়ালস টু ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, দেখেন তো, আদি বেগ ভি নট কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, প্লাস অথবা মাইনাস 2, এখানে ত্বরণ ছিল কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। এইচ, এটা কি? উচ্চতা, কতটুকু উচ্চতা অতিক্রম করছে? এই যে এতটুকু উচ্চতা অতিক্রম করছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ। লেখা যায় কিনা? এটা লেখা যায় কিনা বলেন? ওয়াই অক্ষ বরাবর লিখলাম, এই যে এটা সমীকরণ, ঠিক আছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, এই যে এটাকে আমরা রিডিউস করে এটাতে নিয়ে আসলাম। তাহলে এটা এখন আমরা লিখে ফেলি। লিখবো কোথায়? নিচে লিখি। আমরা জানি এটা আসছে কই থেকে বুঝছেন তো? ফাইনাল বেগ ইকুয়ালস টু ওয়াই অক্ষ বরাবর আদি বেগ প্লাস 2 এ ওয়াই অক্ষ বরাবর, সাথে আছে কি? উচ্চতা, বা আমরা ওয়াই অক্ষ বরাবর যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতে পারি কি? এ ওয়াই, এটাকে হচ্ছে কি বলা যায়? আচ্ছা, এইচ ওয়াই অক্ষ বরাবর, এইচ ওয়াই, অথবা শুধু এইচও বলা যায়, সমস্যা নেই, শুধু এইচ। এইচটা দিয়ে অবশ্যই উচ্চতা বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে সূত্র। এই সূত্রের মধ্যে এখন আমরা মান বসাবো, দেখা যায় কিনা। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি মান বসাই, দেখেন ভি ওয়াই এর মান কত? 0। তাহলে শেষ বেগ 0 স্কোয়ার ইকুয়ালস টু আদি বেগ ভি নট ওয়াই কত ছিল? ভি নট ওয়াই হচ্ছে এই যেটা, ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা, তার উপরে দিব স্কোয়ার প্লাস 2 এ ওয়াই এর মান কত? ওয়াই অক্ষ বরাবর কত ছিল? মাইনাস জি। এইচ কত? সর্বোচ্চ উচ্চতায় গেছে, তার মানে এই যে ক্যাপিটাল এইচ লেখা যায়। ওকে, এটা মুছে ফেলি। এখন আসেন যে এখানে তাহলে কি থাকে? বামে থাকে 0 ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 2gh। তো 2gh-টাকে যদি বামে নিয়ে যাই, 2gh ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এইচ ইকুয়ালস টু হবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটাই সর্বোচ্চ উচ্চতার রাশিমালা। এটাই কি? সর্বোচ্চ উচ্চতার রাশিমালা। এটি সর্বোচ্চ উচ্চতার রাশিমালা। শেষ, বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন তো, এখানে আমি উচ্চতার মানটা যদি সর্বোচ্চ চাই, তাহলে সাইন থিটার মানটা কি করতে হবে? এখানে বাকি সব কনস্ট্যান্ট, সাইন থিটার মানটা সর্বোচ্চ করতে হবে। সাইন থিটার সর্বোচ্চ মান কত হয়? 1 হয়। সাইন কত ডিগ্রির মান? 1 হয়, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান 1। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন কি হয়ে যাবে? ভি নট স্কোয়ার বাই 2g, তখন সেটা উলম্ব বস্তু হয়ে যাবে। থিটার মান যদি আমরা 0 বসাই, তখন সেটা কি হয়ে যাবে?
উলম্ব বস্তু হয়ে যাবে। এই যে 90 ডিগ্রি, এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, এই বরাবর এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই দিক বরাবর হচ্ছে আমি বস্তুকে নিক্ষেপ করছি, তখন সেটা উলম্ব বরাবর বস্তু চলে যাবে, আবার পড়ন্ত বস্তু হয়ে নিচে চলে আসবে। ওকে, তাহলে এটা তখন উলম্ব বস্তু হয়ে যাবে। তাহলে আপনাকে পরীক্ষায় বলবে সর্বোচ্চ উচ্চতার রাশিমালা, এই যে এতটুকু লিখে দিবেন, কাজ শেষ। শেষ, ডান। ওকে, পরের অংশে আসেন। সর্বোচ্চ উচ্চতা শেষ, এখন আমরা ঝটপট বাকি কাজগুলো করে ফেলি। সর্বোচ্চ উচ্চতার পরে কি আছে আমাদের? বিচরণ কাল। বিচরণ কাল, বিচরণ কাল। তাহলে এখানে এই যে আগের মতো ভি নট বেগে নিক্ষেপ করা হলো এবং বস্তুটি সি বিন্দুতে পুনরায় ফিরে আসে। বস্তুটি পুনরায় কি করছে? সি বিন্দুতে ফেরত আসছে। হায় হায় হায়, আবার তো সব কিছু মুছে ফেললাম, আবার লিখতে হবে। বস্তুটা হচ্ছে পুনরায় সি বিন্দুতে ফিরে আসে, ফিরে এলো, ধরি টি সময় পর বস্তু ফিরে আসে, বস্তুটি ফিরে আসে কত সময় পরে? এই যে ক্যাপিটাল টি, তার মানে বিচরণকাল কত? ক্যাপিটাল টি। বিচরণকালটা কত হবে তাহলে? ক্যাপিটাল টি হবে। এখন একটা জিনিস চিন্তা করেন তো, ফিরে আসে, এক্ষেত্রে কত সময় পরে ফিরে আসছে? ক্যাপিটাল টি সময় পরে ফিরে আসছে। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন তো, এখান থেকে ঘুরে সে কি আবার আগের জায়গায় ফেরত আসছে না? আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ওয়াই অক্ষ বরাবর সে এই লেভেল থেকে যাত্রা শুরু করছিল, সে যাচ্ছে যাচ্ছে ঘুরে আবার এই একই ওয়াইয়ে চলে আসছে না? একই হাইটে চলে আসছে না? হাইটের কি কোনো পার্থক্য হয়েছে? দেখেন, এখান থেকে ঘুরে সে আবার কি করছে? এখানে ফেরত চলে আসছে। ওয়াই অক্ষ বরাবর সে কি উপরের দিকে বা নিচের দিকে নামছে? না, এক্স্যাক্টলি আগের লেভেলে ফেরত চলে আসছে। তার মানে ওয়াই অক্ষ বরাবর বস্তু সরণ কত? 0। ওয়াই অক্ষ বরাবর বস্তু সরণ কত? 0। এক্ষেত্রে টি ইকুয়ালস টু টি এবং ওয়াই অক্ষে সরণ 0। ওয়াই অক্ষে সরণ কত? 0। বোঝা যাচ্ছে? ওয়াই অক্ষের মধ্যে সরণ কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। ওয়াই অক্ষ বরাবর সরণ হয়ে গেছে 0। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি সরণ 0 হয়, তাহলে আমরা কি জানি? আমরা টাইমের সাথে সরণের একটা সম্পর্ক আছে না? টাইমের সাথে সরণ কীভাবে বের করা যায় মনে আছে? এস ইকুয়ালস টু কী ছিল? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে না? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এটাকে ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে সরণ সেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম। ওয়াই ইকুয়ালস টু ওয়াই অক্ষ বরাবর আদিবেগটা ভি নট, কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। টাইম হচ্ছে টি প্লাস হাফ, এটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, টাইম টি স্কোয়ার। এখন বলতে পারেন যে টাইম কেন ওয়াই অক্ষ বরাবর নিলাম না? টাইম কি অক্ষ বরাবর হয়? টাইম তো সবার জন্য সমান, টাইম তো অক্ষ বরাবর ভাগ করা যায় না। তাহলে আমরা এই যে ফর্মুলা লিখতে পারি, দেখেন ওয়াই ইকুয়ালস টু কী হবে? আদিবেগ ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার লিখা যায়। এখন ওয়াই অক্ষ বরাবর সরণ কত বলছি আমরা? ওয়াই অক্ষে সরণ 0, তাই না? এই যে লেভেল থেকে গেছিল আবার ওই লেভেলে ফেরত চলে আসছে। ওয়াই এর মান কি কোনো চেঞ্জ হয়েছে? ওয়াই এর মান কোনো চেঞ্জ হয় না। ফলে ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে 0। ভি নট ওয়াই আদিবেগ কত? ভি নট ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হয় সাইন থিটা, মনে আছে? এই যে ভি নট সাইন থিটা, আদিবেগ ভি নট সাইন থিটা। টাইমটা কত? পর্যায়কাল টি প্লাস, পর্যায়কাল না, বিচরণকাল টি। এই যে টি সময়, টি ইকুয়ালস টু টি ধরে নিছি আমরা, হাফ এ ওয়াই এর মান কত? মাইনাস জি, নিচের দিকে ত্বরণ, তাই না? আর এই যে ছোটো টি এর জায়গায় ক্যাপিটাল টি লিখে দিবেন। তাহলে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটাকে বামে নিয়ে আসি, তাহলে হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট সাইন থিটা টি। ডানে একটা টি, বামে একটা টি, একটা টির সাথে এখানকার একটা টি কাটা চলে যাবে। তাহলে কি থাকে দেখেন, 2 এখানে গুণ হবে, জি দিয়ে ভাগ হবে। তাহলে টি ইকুয়ালস টু 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটাই হচ্ছে বিচরণকালের রাশিমালা। তাহলে লিখে দিবেন এটি বিচরণকালের রাশিমালা। শেষ। তাহলে সর্বোচ্চ উচ্চতা গেল, বিচরণকাল বা উড্ডয়নকাল গেল। এরপর আসেন আনুভূমিক পাল্লা। হয়েছে? এতটুকু হয়েছে না? এখন আসেন আনুভূমিক পাল্লা।
আনুভূমিক পাল্লা। এখন আনুভূমিক পাল্লা যদি আপনি বের করতে চান, তাহলে আগে বিচরণকাল বের করতে হবে। এই সমীকরণটা আপনার লাগবে, ঠিক আছে? আনুভূমিক পাল্লার জন্য এই বিচরণকালটা আগে বের করতে হবে, অথবা এটা মুখস্থ লিখতে হবে। এখন আনুভূমিক পাল্লা ইকুয়ালস টু কী জানি আমরা? এই যে এখান থেকে এতটুকু আনুভূমিক পাল্লা কত? আর, তাই না? ওই যে আগের মতো এতটুকু লিখবেন, সেই বিন্দুতে পুনরায় ভূমিতে ফিরে এলো, ধরি ও সি ইকুয়ালস টু এতটুকু লিখবেন, ভূমিতে ফিরে এলো এতটুকু লিখবেন, তারপরে লিখবেন হচ্ছে ধরি বস্তুটি টি সময় পর বস্তুটি ফিরে আসে, এক্ষেত্রে ধরি টি সময় পর বস্তুটি ফিরে আসে, এই ক্ষেত্রে টি সময় পর বস্তুটি ফিরে আসে, টি সময় পর বস্তুটি সি বিন্দুতে ফিরে আসে। ব্যাখ্যা একবার লিখলেই হয়, সি বিন্দুতে ফিরে আসে। তারপরে এখানে লিখবেন যে এক্ষেত্রে, মানে আমি কি বলতেছি, যে মনে করেন আপনার পরীক্ষায় শুধু আনুভূমিক পাল্লা সমীকরণ জানতে চাইছে, তখন আপনি এখান থেকে এই কথাগুলো লিখবেন যে সি বিন্দুতে ফিরে আসে, তারপর লিখবেন এক্ষেত্রে ও সি ইকুয়ালস টু হচ্ছে আনুভূমিক পাল্লা আর, এবং কত সময় পরে ফিরে আসছে, টি ইকুয়ালস টু পর্যায়কাল টি। ঠিক আছে? এখন ওসি মানে কি? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতেছি। আগে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে ওয়াই দিয়ে প্রকাশ করছিলাম। এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে দেখেন তো, এখান থেকে ঘুরে এখানে আসলো, এই যে এখান থেকে এতটুকু দূরত্বকে আমরা বলতেছি হচ্ছে আর বা রেঞ্জ। ঠিক আছে? তাহলে এক্স ইকুয়ালস টু কত হইল? আর। এখন আপনি চিন্তা করেন তো, এই অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? এই অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? ত্বরণ নাই। ত্বরণ যদি না থাকে, তার মানে এই অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন নাই। তার মানে এই অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বস্তুটার সমবেগে চলবে। এক্স অক্ষ বরাবর বস্তুর বেগের কোনো পরিবর্তন নাই। বেগের পরিবর্তন যদি না হয়, তাহলে ফর্মুলা হয় এস ইকুয়ালস টু বিটি। আমরা যেহেতু এক্স অক্ষ হিসাব করতেছি, তার কারণে এস এর জায়গায় লিখবো এক্স অক্ষ বরাবর সরণ এক্স ইকুয়ালস টু, এই যে সরণ সেটা কি হবে? এক্স অক্ষ বরাবর বি, সাথে হচ্ছে টাইম টি। এখন ঘটনা হচ্ছে, এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা কি? এই যে শুরুতে এক্স অক্ষের দিকে যে পরিমাণ বেগ ছিল, শেষেও কি তাই। তার মানে শুরুতে বি এক্স নট যা, বি এক্স পরেও কি থাকবে? তাই থাকবে। কারণ কিভাবে চলে? সমবেগে চলে। তাইলে এক্স ইকুয়ালস টু এটা লেখা যায় কিনা? ওকে, এক্স ইকুয়াল টু এত এবং এত হলে, যেহেতু এক্স অক্ষ বরাবর এ এক্স ইকুয়ালস টু 0, তাই লেখা যাবে কি? এক্স ইকুয়ালস টু বিটি, এস ইকুয়ালস টু বিটি ফর্মুলা, এস ইকুয়ালস টু বিটি। তাহলে এক্স অক্ষের দিকে বেগ কত? বি নট কস থিটা। টাইম কত লাগবে? টি টাইম পরে সে ফেরত আসছে, এবং কতটুকু দূরত্ব অতিক্রম করছে? ক্যাপিটাল আর দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটা ইকুয়ালস টু, দেখেন, ভি নট কস থিটার সাথে পর্যায়কালের যে সূত্র সেটা বসাইতে হবে। পর্যায়কাল বারবার বলতেছি, এটা হচ্ছে কি ছিল? উড্ডয়নকাল, সাইন থিটা ডিভাইডেড বাই জি লেখা যায়। এখন আপনি চাইলে এখান থেকে সাজান, টু ভি নট স্কোয়ার টু সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি লেখা যায়। ভি নট স্কোয়ার টু সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এখন এই যে এতটুকুর একটা ফর্মুলা আছে, টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু সাইন টু থিটা হয়। তাহলে ইকুয়ালস টু, আপনার নিচে লিখেন, ইকুয়ালস টু হবে ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। এটি হচ্ছে কিসের সমীকরণ? এটাই হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্র। ওকে, তো এই সূত্রগুলো মুখস্থ রাখেন, যে আনুভূমিক পাল্লা সূত্র আর হচ্ছে যে বিচরণকালের সূত্র। এই দুইটা সূত্র থেকে অঙ্ক করতে দিতে পারে আপনাকে, এই জন্য এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এখন এটা লেখার পরে আরও 2 লাইন লিখিয়েন, তাহলে এটা একটা ভালো, মানে এতটুকু লিখলেই হয়, বাট আরও 2 লাইন লিখিয়েন, তাহলে আপনার এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। খাতা যে দেখবে উনি একটু পজিটিভ মার্কিং করবে আপনার ক্ষেত্রে। সেটা কি? আর এর মান ম্যাক্সিমাম হবে কখন বলেন তো? আর এটার মান কনস্ট্যান্ট, এটার মান কনস্ট্যান্ট, যখন সাইন টু থিটা, মানে সাইনের ভিতরে যাই থাকুক না কেন, এই পুরা ফ্যাক্টরের সর্বোচ্চ মান কত হইতে পারে? সাইন থিটার সর্বোচ্চ মান 1 হইতে পারে। আর ম্যাক্স হবে যদি সাইন টু থিটা ইকুয়ালস টু 1 হয়।
অর্থাৎ 2 থিটা কত হইতে হবে? সাইনের ভিতরে যা থাকবে তার মান যদি 90 হয় তাহলে সাইন 90 ডিগ্রি মান 1 হয়। তাহলে 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি। তারপরে আপনি লিখবেন অর্থাৎ 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পাল্লা সর্বাধিক বা সর্বোচ্চ হবে। ঠিক আছে, এই কথাটা হচ্ছে লিখে দিবেন। বুঝে গেছে তাহলে? আগে আমরা সর্বোচ্চ উচ্চতা সমীকরণ প্রতিপাদন করছিলাম, বিচরণকাল এখানে করলাম, আনুভূমিক পাল্লা হচ্ছে এই যে এখানে করলাম। ঠিক আছে, এখন পরীক্ষায় যদি আপনাকে দুইটা প্রমাণ করতে বলে যে সর্বোচ্চ উচ্চতাও প্রমাণ করো, আনুভূমিক পাল্লাও প্রমাণ করো, তখন আপনি কি করবেন? এই লাইনটা জাস্ট একবার লিখবেন, এতটুকু উপরে একবার লিখবেন, বারবার লেখার দরকার নেই, উপরে একবার লিখে তারপরে আনুভূমিক পাল্লার জন্য, তারপরে আপনি বিচরণকালের জন্য, এরকম। ওকে, বারবার এটা লেখার দরকার নেই। আর চিত্র আঁকাইতে হবে অবশ্যই। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন, সহজ জিনিস। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।